আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব ছোট পুকুরে মাছ চাষ সম্পর্কে। আমাদের হয়তোবা 5%, 6%, 10%, 15%, 20% বা 33% একটা পুকুর আছে, অর্থাৎ 1% জায়গা থেকে 33% যে জায়গা আছে এই জায়গাটাকে আমরা বলে থাকি ছোট পুকুর। এখন আপনি বলবেন যে এই ছোট পুকুর কেন? কারণ হলো এই পুকুরগুলোতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় না। কারণ কি, আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষের একটা সংজ্ঞা জানি, সেটা কি, আপনাকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট একটা জায়গাতে নির্দিষ্ট পরিমাণ মাছ দিয়ে নির্দিষ্ট প্রজাতির মাছ দিয়ে আপনাকে চাষ করতে হবে, এবং কি এটা নির্দিষ্ট একটা প্ল্যানিং অনুযায়ী বাজারে বিক্রি হয়। এই যে ব্যবস্থাপনার যে বিষয়টা থাকে সেই বিষয়টাকে আমরা বলতেছি কমার্শিয়াল ফার্মিং। এখন এই ছোট পুকুরে কিন্তু এই জিনিসগুলো করা যায় না। কারণ কি, ছোট পুকুরের দিন শেষে এই জায়গাটা ট্রায়াল দেওয়া যেতে পারে, ছোট পুকুরের দিন শেষে হয়তো অল্প কিছু মাছ ছাইরে হয়তো আমরা হয়তো অন্য কোনো পেশায় আছি, সেই পেশার পাশাপাশি হয়তো অল্প কিছু মাছ ছাইরে রাখলাম, ছাইরে হয়তো নিজেদের পরিবারের জন্য অথবা দেখা যাচ্ছে বাজারে কিছু বিক্রির জন্য হয়তো মাছ অল্প অল্প করে খাবার দিলাম, খাবার দিয়ে মাছ চাষ করে আমরা মাছ বিক্রি করলাম। এই চিন্তা করে আমরা কিন্তু বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির আশেপাশে অথবা কি করতেছি, কারো থেকে পুকুরে একটা লিজ নিয়ে আমরা কিন্তু মাছ চাষ করতে যাই। তো এখন এই ছোট পুকুরে কোন ধরনের মাছ চাষ করবো সেটা কিন্তু আমরা জানি না। অনেক খামারি ভাইদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো, কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এবং কি কোন ধরনের মাছ দিলে আপনি লাভবান হতে পারবেন এবং কি ঘনত্ব কি হবে সেই সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, ছোট পুকুর যখন বলতেছি সেই ক্ষেত্রে এইটার জায়গা বলছি কি আমরা 1% থেকে 33%-এর ভিতরে, তাই না? তো আপনার পুকুর এর ভিতরে যা হোক, 1% থেকে 33%-এর ভিতরে যাই হোক না কেন, এই পুকুরের ভিতরে আপনি দেখতেছেন কি অবশ্যই 3টা স্তর থাকবে। একটা কি নিচের স্তর, দ্বিতীয়টা কি মধ্যম স্তর, আর একটা কি উপরের স্তর। এই 3টা স্তরে অবশ্যই স্তর ভেদে মাছ বসবাস করবে। এখন যখন পুকুরের আয়তন 1%, 2%, 3%, সেই পুকুরগুলাতে কি এই অবস্থানটা থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। অর্থাৎ আপনার পুকুর যেই সাইজেই হোক না কেন, এই সাইজের পুকুরের ভিতরে অবশ্যই 3টা স্তর থাকবে। কিন্তু আপনার পুকুরে যদি পানি কম থাকে, অর্থাৎ পানি যদি থাকে 2 ফিট, পানি যদি থাকে 2.5 ফিট, সেই ক্ষেত্রে কিন্তু 3টা স্তর হইল না। তার মানে 3টা স্তর হইতে গেলে শর্ত কি? শর্ত হইলো আপনার 1% থেকে 33%, 100% যাই হোক না কেন সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে কি, এই যে পানির যে গভীরতা আছে সেই গভীরতা, অর্থাৎ পানির গভীরতা কমপক্ষে আপনার এই জায়গায় 4 ফিট হতে হবে। 4 ফিট হইলেই সেক্ষেত্রে বলা যাচ্ছে যে নিচের স্তর, মধ্যম স্তর, উপরের স্তর। না হলে স্তর কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ওই ছোট স্তর হয়ে গেলে সেক্ষেত্রে কোনটা মধ্যম স্তর ধরবেন, কোনটা উপরের স্তর ধরবেন, কোনটা নিচের স্তর ধরবেন, সেটা কিন্তু ধরার সুযোগ থাকে না। আর ওই সময় আমরা কি করে থাকি, না জেনে না বুঝে আমরা মন হিসাব করে মাছ ছাড়ি। এত মন মাছ ছাড়লাম, এত মন মাছ আমরা পাইলাম, এত মন মাছ বিক্রি করলাম, এরকম আমাদের একটা হিসাব থাকে। সেই হিসাব অনুযায়ী যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে ওই ট্রেডিশনাল ওয়েতে মাছ চাষ করলে দিন শেষে এখন আর কিন্তু লাভবান হওয়া যায় না। সেই জন্য আমি বলবো আপনাকে সঠিক পরিমাণে মাছ ছাড়তে হবে, সঠিক জাতের মাছ ছাড়তে হবে এবং সঠিক সময় বিক্রি করা টার্গেট যদি করতে পারেন সেক্ষেত্রে ছোট পুকুরে মাছ চাষ করে আপনি লাভবান হতে হবে। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, এই পুকুরগুলোতে আমি ধরেন 4 ফিট পানি রাখলাম বা 3.5 ফিট পানি রাখলাম, সেক্ষেত্রে এটা আদর্শ পুকুর হবে কিনা? যদি আপনার পুকুরে পানি কমপক্ষে 4 ফিট থাকে সেটাকে আমরা আদর্শ পুকুর বলবো। কারণ কি, আমরা এখন দেখতেছি প্রচন্ড পরিমাণ গরম পড়ে, আবার প্রচন্ড পরিমাণ ঠান্ডা বা দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এই যে আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে মাছ যাতে সঠিকভাবে বসবাস করতে পারে এবং কি পুকুরে শুধুমাত্র মাছ থাকে না, মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের অণুজীব থাকে, বিভিন্ন প্রকার প্লাঙ্কটন থাকে, বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে যে ছোট ছোট প্রাণীকণা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন প্রকার শামুক, ঝিনুক থেকে নানান কিছু থাকে, তাদের যাতে একটা আবাসস্থল সঠিকভাবে হয়। আর ওই জিনিসগুলো আছে বলেই দেখা যাচ্ছে পুকুরে আমরা মাছ চাষ করতে পারতেছি। ওই জিনিসগুলো আমাদের অবশ্যই উপকারী জিনিস, সেইগুলো যাতে থাকে সেই ব্যবস্থাপনা দিয়ে আমাদের মাছ চাষটা করতে হবে। তো এই জন্য বলবো, আপনার পুকুরের গভীরতা যতটুকুই হোক না কেন, কমপক্ষে আপনি 4 ফিট পানি রাখতে পারেন, এরকম যদি পুকুর হয় সেই পুকুরটাকে বলবো আমরা আদর্শ পুকুর। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই যদি পুকুরের গভীরতা যদি 20 ফিট হয়, পুকুর 10% কিন্তু এটা গভীরতা অনেক বেশি, 20 ফিট হয়, সেক্ষেত্রে মাছ চাষ করা যাবে কিনা? দেখেন, যদি গভীরতা অধিক পরিমাণ হয় সেক্ষেত্রে মাছ চাষ কিন্তু এখন কিন্তু বিপজ্জনক হয়ে গেছে বা হুমকির কারণ হয়ে গেছে। কারণ ওই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে। সেক্ষেত্রে অনেকেই কি করে থাকি যে অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করি, কারণ কি ভাবি যে গভীরতা তো অনেক বেশি, এই জায়গায় মাছ দিলেও অনেক মাছ দেওয়া যাবে, দিন শেষে সব ধরনের মাছ দেওয়া যাবে না। সেই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে মাছ দিতে হবে এবং কি সঠিক ঘনত্বে মাছ দিতে হবে। তো আশা করি সেই জিনিসগুলো আপনারা জেনে বুঝে মাছ চাষটা শুরু করবেন। এখন আপনার প্রশ্ন হলো, ভাই ওকে আমার পুকুর রেডি, সব ঠিকঠাক আছে, এখন আমি কোন প্রজাতির মাছ ছাড়বো? যদি আপনার পুকুর 1% থেকে 33%-এর ভিতরে হয় সেক্ষেত্রে আমি বলবো এই জায়গায় আপনি চাইলে বাটা মাছ চাষ করতে পারেন। বাটা
আমরা জানি মোটামুটি ভাবে দেখা যায় 100 গ্রাম থেকে 200 গ্রাম ওজন হলে বা 250 গ্রাম ওজন হলে কিন্তু বিক্রি করা যায়। অর্থাৎ 8 পিস 7 পিস 6 পিস বা 4 পিস এই সাইজের হলে কিন্তু বাটা মাছটা কিন্তু বিক্রি করা যাচ্ছে। তারপর আমরা কি করতে পারি, সিলভার কার্প মাছ চাষ করতে পারি। এই মাছটার ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু সবাই পরিচিত, এই মাছটা ইজিলি চাষ করা যায় এবং কি এই মাছের খাবার হিসেবে কিন্তু এরা কিন্তু ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ সবুজ কণার দিকে বেশি আকৃষ্ট হয়, যার কারণে খাদ্য খরচ কমে কিন্তু এই মাছটা চাষ করা যায় এবং কি ছোট বড় যে কোনো পুকুরে কিন্তু চাষ করা যাচ্ছে। এই মাছটা মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি ওজন, 3 কেজি 5 কেজি যত বড় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু করা যায় এবং কি অত বড় সাইজ করেও কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ছোট পুকুরে যখন চাষ করি সেক্ষেত্রে 800 গ্রাম 900 গ্রাম বা 1 কেজি 1.5 কেজি হয়ে গেলে আমরা মাছগুলো কিন্তু বিক্রি করে দিয়ে থাকি। এরপরে আমরা সরপুঁটি মাছ চাষ করতে পারি। ছোট পুকুরে সরপুঁটি মাছ খুবই ভালো হয়, তো আমরা চাইলে কিন্তু সরপুঁটি চাষ করতে পারি। এখন সরপুঁটি হতে পারে চায়না পুঁটি, সরপুঁটি হতে পারে আমরা রাজপুঁটি, যেটাই বলেন না কেন সেই পুঁটি আমরা চাষ করতে পারি। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি যদি মলা মাছ চাষ করতে চাই, হ্যাঁ আপনার চাইলে মলা মাছের রেণু নিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, মলা মাছের চাষ করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে মলা মাছকে একক চাষ করা যায় না, মলা মাছ কিন্তু একক চাষ করা যায় না, মিশ্র চাষ করতে হবে অবশ্যই। হ্যাঁ, কারণ কি মলা মাছের কিন্তু বেশিরভাগ সময় সবুজ শ্যাওলাও বেশি খেয়ে থাকে। এরপর আপনার প্রশ্ন হতে পারে আর কি কি মাছ চাষ করা যেতে পারে। এখানে ছোট পুকুর হলে আপনি ভিয়েতনাম শোল চাষ করতে পারবেন, যে শোলটা ফিট খায়। আপনি চাইলে দেশি শোল চাষ করতে পারবেন, সেটাও কিন্তু আপনাকে বাইরে থেকে কিনে এসে খাবার দিতে হবে। যে জীবিত কণা আছে, জীবিত প্লাঙ্কটন, সেগুলো খাবার দিতে হবে, অথবা আপনাকে সরাসরি ধানি পোনা বা রেণু পোনা অথবা পোনা নিয়ে এসে এই মাছগুলো খাবার দিতে হবে। কারণ কি আমরা জানি দেশি শোল কিন্তু ফিট খায় না। তো আপনি মনে করলেন যে আমি ভিয়েতনাম শোল চাষ করবো না বা দেশি শোল চাষ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি কি ভিয়েতনাম কই চাষ করতে, সেই ক্ষেত্রে আপনার ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এই ভিয়েতনাম কইও দেখা যায় দ্রুত সময় বিক্রি করা যায়, মাত্র 4 মাসে বা দেখা যাচ্ছে সব মাছ বিক্রি করতে পারেন। এমনি নর্মালি 3 মাস থেকে 3.5 মাসে বিক্রি করা যায়। ছোট পুকুর হওয়ার কারণে ধরেন আপনার 4 মাসের সময় লাগুক, সেক্ষেত্রে আপনি প্রান্তিক খামারি হয়েও কিন্তু সহজে কিন্তু ভিয়েতনাম কইটা চাষ করে বিক্রি করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি এগুলো কোনো মাছ চাষ করতে চাই না, আমি চাষ করতে চাই পাঙ্গাস, আমি চাষ করতে চাই তেলাপিয়া। অর্থাৎ আপনি ছোট পুকুরে তেলাপিয়া চাষ করবেন অথবা পাঙ্গাস চাষ করবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা খেয়াল করতে হবে, পুকুরের আয়তন যদি কোনোভাবে যদি 1%, 5%, 10%, 15% হয়, সেক্ষেত্রে তেলাপিয়া বা পাঙ্গাস চাষ করতে যাবেন না। কারণ কি ছোট পুকুরে তেলাপিয়া বা পাঙ্গাস কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় না। এখন তাহলে আপনি বলতে পারেন তাহলে আমি ভাই যদি আমার পুকুরের আয়তন যদি 33% বা 30% হয়, সেক্ষেত্রে আমি তেলাপিয়া বা পাঙ্গাস চাষ করতে পারবো কিনা। হ্যাঁ, যদি আপনার পুকুরের আয়তন 30% 33% হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তেলাপিয়া অথবা পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো ঘনত্ব কম রাখে মাছ চাষটা করতে হবে। সঠিক ঘনত্ব যতই বলেন এখানে 250 পিস, সেক্ষেত্রে আপনার অবশ্যই 230 পিস বা 240 পিস দিবেন, 10 পিস 20 পিস মাছ কম দিবেন। অনেকে কি করে থাকেন আরো বেশি করে দেন, যাতে করে যদি পোনা মরেও যায় তাও যাতে পোনা সঠিকভাবে পাওয়া যায়। দিন শেষে তেলাপিয়া এবং পাঙ্গাস কিন্তু সহজে মরে না। এই মাছ আপনি যতটুক দিবেন, নার্সারি কমপ্লিট করে যদি মাছটা সঠিকভাবে দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই যতটুক মাছ দিচ্ছেন সেই পরিমাণ মাছ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আপনার প্রশ্ন হতে পারে এগুলো মাছ পাশাপাশি আমি যদি বাংলা মাছ চাষ করতে চাই, এগুলো কোনোটা না করে আমি যদি বাংলা মাছ চাষ করতে চাই, কার্প জাতীয় মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আপনার কার্প জাতীয় মাছ চাষ করতে গেলে 15% থেকে 33% জায়গা যদি হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার কার্প জাতীয় মাছ চাষ করতে পারবেন, অথবা যে কোনো প্রকার মাছের রেণু পোনা বা ডিম পোনা, অথবা আপনি কি করতে পারেন ধানি পোনা নিয়ে এসে বা পোনা নিয়ে এসে এগুলাকে নার্সারি করে কিন্তু অন্য একটা খামারের কাছে কিন্তু সাপ্লাই দিতে পারবেন বা বিক্রি করতে পারবেন। এই কাজও কিন্তু করা যায়। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এইগুলো তো বুঝলাম, এখন আপনি যদি বলে দেন যে কি ঘনত্বে যে মাছ চাষটা করলে লাভবান হওয়া যায়। যদি আপনি বাংলা মাছ চাষ করেন, সেক্ষেত্রে আমি বলবো 15% থেকে 33% ভিতরে যদি পুকুর হয়, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে 30 পিসের উপরে মাছ দিবেন না, সবগুলা মাছ মিলে 30 পিস দিবেন। নিচের স্তরের জন্য মৃগেল মাছ বা কার্পু মাছ দিবেন আপনি 8 থেকে 10 পিস, মধ্যম স্তরের জন্য আপনি 8 থেকে 9 পিস বা 10 পিস আপনি রুই মাছ দিবেন, উপরের স্তরের জন্য আপনি 8 থেকে 9 পিস বা 10 পিস আপনি কাতল মাছ দিবেন, অথবা কাতল মাছ কমাই দিয়ে আপনি 5 পিস কাতল দিলেন, আর হয়তো 5 থেকে 6 পিস আপনি সিলভার কার্প মাছ দিয়ে কিন্তু চাষ করতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি সিলভার কার্প মাছের পরিমাণ বাড়াই দিতে যাচ্ছি, কাতল মাছ দিতে যাচ্ছি না, সেক্ষেত্রে আপনি 10 পিস থেকে 12 পিস সিলভার কার্প, উপরের স্তরে মধ্যম স্তরে আপনি কিনতে পারেন, মধ্যম স্তরে রুই মাছ দিতে পারেন 8 থেকে 9 পিস, আর নিচের স্তরে 10 থেকে 12 পিস আপনি কার্পু মাছ অথবা আপনি মৃগেল মাছ বা মিরকা মাছ দিতে পারেন। আপনার কথা মনে হলো না আমি বাটা মাছ চাষ করবো, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 150 পিস করে বাটা মাছ দিতে পারবেন। প্রতি শতাংশে 150 পিস করে বাটা মাছ দিয়ে এর সাথে শতাংশে আপনি 3 থেকে 5 পিস করে অন্যান্য মাছ দিয়ে আপনি কিন্তু ইজিলি চাষ করতে পারবেন। কারণ কি আমরা জানি বাটা মাছ যদি আপনি মোটামুটি 5-6 কেজি নিয়ে আসতে পারেন, ভালো দামে কিন্তু বিক্রি করা যায়। আর এই জায়গা থেকে প্রতি শতাংশ থেকে আমরা 40 কেজির উপরে টার্গেট করবো না, সব ধরনের মাছ মিলে 40 কেজির উপরে উৎপাদন টার্গেট আমরা করতে পারি না।
এর বেশি চাষ করতে গেলে আমাদের দেখা যাচ্ছে বাংলা মাছের ক্ষেত্রে কিন্তু লোকসান খাইতে হয়। মাছ বড় হয় না, মাছ ঠিক মতন খাবার খায় না, মাছ খাবার খাইতেছে ঠিকই বড় হইতেছে না। তারপর দেখা যাচ্ছে মাছের পুকুরের সমস্যা হচ্ছে, পানি সবুজ হয়ে গেছে, পানি ভাই কালো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, সবুজ হইতেছে না, নানান ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যা যাতে না হয়। তারপর আপনাদের চিন্তা যদি হয় সরপুঁটি মাছ, সরপুঁটি মাছ শতাংশে 200 পিস করে দিয়েও আপনি চাষ করতে পারেন। সরপুঁটির সাথে অল্প কিছু উপরের স্তরে 2 পিস আপনি কাতল মাছ, মধ্যম স্তরে আপনার হয়তো বা 2 থেকে 3 পিস আপনার রুই মাছ, আর নিচের স্তরে হয়তো বা 3 থেকে 4 পিস আপনি কার্পো মাছ দিতে পারেন, অথবা আপনার এই জায়গায় মিরকা মাছ বা মৃগেল মাছ দিতে পারেন। এই দিয়ে আপনার সরপুঁটি মাছটা কিন্তু চাষ করতে পারেন, কারণ আমরা জানি কি সরপুঁটি মাছ 4 থেকে 4.5 মাসে কিন্তু দ্রুত সময় বাজারে বিক্রি করা যায়। তবে বাণিজ্যিক ভাবে সরপুঁটি কিন্তু ওইভাবে লাভবান হওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলবো সরপুঁটি চাষের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে মাছ চাষটা করা উচিত। এরপরে আসেন যে মলা মাছের ক্ষেত্রে, মলা মাছ আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতি শতাংশে 800-1000 পিস করে মাছ দিয়ে কিন্তু চাষ করতে পারি। অর্থাৎ যে কোনো মাছের সাথে অল্প কিছু করে মলা মাছ দিয়ে কিন্তু শতাংশে মাছ চাষ করলে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যায়। এবং একবার যদি মলা মাছ আপনার পুকুরে দেন, সেক্ষেত্রে দেখা যায় বারংবার কিন্তু মলা মাছের কিন্তু রেণু বা ডিম কিন্তু তারা নিজেরা ছাড়তে থাকে। এই জন্য দেখা যায় মলা মাছ যদি একবার ছাড়তে পারেন, মোটামুটি ভালো একটা ফলাফল আপনি কিন্তু পাইতে পারেন। এরপর আসেন যে শোল মাছের ক্ষেত্রে, শোল মাছ আমি বলবো যে প্রতি শতাংশে আপনি 200 পিস থেকে 500 পিস দেন, এর বেশি দিয়েন না। 200 পিস থেকে 500 পিসের উপরে কোনোভাবে ঘনত্ব দেওয়া উচিত হবে না। এবং ছোট জায়গাতে 1%, 2%, 3%, 5% জায়গা যাদের আছে তাদেরকে বলবো ওই পুকুরগুলোতে আপনারা শোল মাছ চাষ করেন। কোনোভাবেই বড় পুকুরে 33% জায়গাতে আপনি 15,000, 20,000 শোল মাছ দিবেন, এইভাবে চাষ করবেন। দিন শেষে লোকসান ছাড়া আর কিছু নাও হইতে পারে। এই জন্য বলবো ওই অনুযায়ী মাছ চাষটা করা উচিত। এরপর আসেন যে ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে, ভিয়েতনাম কই আমরা প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস করে মাছ চাষটা করতে পারি। ইজিলি চাষ করা যায় এবং এই মাছটা দ্রুত সময় বিক্রি করা যায়, যে কোনো প্রকার খাবার দিয়ে কিন্তু মাছ চাষটা করা যায়। এরপর আসেন যে তেলাপিয়া বা পাঙ্গাসের ক্ষেত্রে, তেলাপিয়া বা পাঙ্গাস যদি আপনি করেন, সেক্ষেত্রে আমরা বলবো তেলাপিয়া এবং পাঙ্গাসের অনেকে মিশ্র চাষ করেন, এই কাজটা করা যাবে না। ছোট পুকুরে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের মিশ্র চাষ কোনোভাবেই কাম্য নয়। এইভাবে চাষ করতে গেলে লোকসানটা হবে। এই জন্য বলবো তেলাপিয়া যদি চাষ করেন, সেক্ষেত্রে 30%, 33% জায়গা যদি হয়, সেক্ষেত্রে আমি বলবো 8,000 বা 7,000 পিস তেলাপিয়া দিয়ে আপনি চাষ করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এর সাথে বাংলা মাছ দিবেন প্রতি শতাংশে 5 পিস করে। এই দিয়ে মাছ চাষ করলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। আর যদি পাঙ্গাস মাছ চাষ করেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পাঙ্গাস মাছের ঘনত্ব 50 থেকে 60 পিস করে দিবেন শতাংশে, এর বেশি দিবেন না। তাও পুকুরের আয়তন কমপক্ষে 20% হয়ে যাবে। 20% নিচে যদি পাঙ্গাস মাছের পুকুরে যদি আয়তন দিয়ে মাছ চাষ করেন, সেক্ষেত্রে লোকসান হওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এরপর আপনার প্রশ্ন হতে ভাই আমি যদি এইগুলো মাছ না চাষ করে আমি কি করতে চাই, যদি রেণু থেকে পোনা বা পোনা থেকে বড় পোনা বা মাঝারি সাইজের পোনা করে আমি যদি খামারিদের কাছে বিক্রি করি, সেক্ষেত্রে কেমন হবে? ছোট পুকুরে এই ধরনের নার্সারি পুকুর হিসেবে ব্যবহার করলে খুবই ভালো একটা ফলাফল পাবেন। আশা করি এই জিনিসগুলো বুঝে মাছ চাষ করবেন, সঠিকভাবে মাছ চাষ করবেন। অধিক ঘনত্বে মাছ চাষ করতে যাবেন না। হাই ডেনসিটিতে মাছ চাষ অবশ্যই কাম্য নয়, কারণ কি হাই ডেনসিটিতে তখনই মাছ চাষ করা যায় যখন আপনি এটাকে বাণিজ্যিক আকারে নিতে পারবেন, বাণিজ্যিকভাবে মাছ চাষটা করতে পারেন। এছাড়া কোনোভাবেই আপনি হাই ডেনসিটি বা উচ্চ ঘনত্বে মাছ চাষটা করবেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।